দেখছেন সংবাদ সারাদিন, সঙ্গে রয়েছে শুভাঙ্গে। ইসরায়েল রাশিয়া সামরিক টক্কর কি আসন্ন? ইতিমধ্যেই ক্যাম্পিয়ান সাগরে সরাসরি রাশিয়ার সামরিক স্বার্থে বিমান হামলা ইসরায়েলের, এবং এখানে একাধিক প্রশ্ন উঠছে। ইসরায়েল রাশিয়ার সামরিক টক্কর কি তাহলে এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা? ক্যাম্পিয়ানে ইরানের বন্দর আঞ্জালিতে ব্যাপক বোমা বর্ষণ। রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ইরানের। ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে? ইসরায়েল রাশিয়ার সামরিক টক্কর আসন্ন কিনা এ বিষয়ে জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, সেই মহাভারতের যুদ্ধের যুগ থেকেই একটা কথা চালু আছে, যুদ্ধের খবর ততটুকুই সাধারণ মানুষ পায় যতটুকু তাদের জানানো হয়। ক্যাস্পিয়ান সাগরে যে ইসরায়েল হামলা করেছে এই খবর পশ্চিমী সংবাদ মাধ্যম একেবারে চেপে গিয়েছে বলে বুধবারের এই হামলার খবর আমরা সোমবার দুপুর নাগাদ পেতে শুরু করেছি। প্রথমেই বলে রাখি, ক্যাস্পিয়ান সাগরও বলা যেতে পারে, লেকও বলা যেতে পারে, কেননা এটার সঙ্গে অন্য কোনো মহাসাগরের যোগাযোগ নেই। চারদিকে জমিতে ঘেরা, ভূমিতে ঘেরা এক বিশাল জলাশয়। অবশ্যই সেটা মাপে যে কোনো সাধারণ সাগরের মতোই বড়। মোটামুটি ভাবে 3,86,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই কাস্পিয়ান সাগর, এবং তার পাশে, তার সীমাতে, তার তীরে অনেকগুলো দেশ রয়েছে। রয়েছে রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান। এই কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে, তার উপর দিয়ে রাশিয়া এবং ইরানের দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য চলে। এটা কোনো রিসেন্ট ঘটনা নয়, ঐতিহাসিক যুগ ধরেই এই কাস্পিয়ান সাগর দিয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য চলে। সাম্প্রতিক যে ইরান আমেরিকা ইসরায়েল কনফ্লিক্ট চলছে, সেই সময়তেও রাশিয়া এবং ইরানের মধ্যে এই বাণিজ্যিক এবং সামরিক সম্ভার নিয়ে জাহাজ এপার ওপার করছে। এবং এইটা যেহেতু রাশিয়ার স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, সেই জন্য এখনো পর্যন্ত কাস্পিয়ান সাগরকে ডিস্টার্ব করা বা সেখানে আক্রমণ করার কথা কেউ ভাবেনি। মূলত এই কনফ্লিক্টটা, এই সংঘর্ষটা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এবং হরমুজ প্রণালীর দিকে আবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের নানান জায়গায় বোমা বর্ষণ হয়েছে, সেটা তো আমরা জানি। এখন যে খবরটা আসছে সেটা হচ্ছে, ইরানের যে বন্দর, সেটাকে বলা হয় বন্দর আঞ্জালি, সেই বন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং কাস্পিয়ান সাগরের উপরে অবস্থিত। সেই বন্দরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গত বুধবার এই বোমাবর্ষণ হয়েছে। শোনা যাচ্ছে যে মার্চ মাসের আরো 2-1 দিনে এই ধরনের বোমাবর্ষণ হয়েছে, তবে এবারের বোমাবর্ষণ সব থেকে বড়। তাতে যেটা ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে যে অন্তত 4-5টি মাঝারি মাপের ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এই আক্রমণের দ্বারা। এখন ইসরায়েল কেন এই আক্রমণ করলো তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দুনিয়া জুড়ে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে আজ সোমবার খবরটা বেরিয়ে পড়ার পরে চর্চা শুরু হয়েছে। এর আগে বলে রাখি যে এই আক্রমণ কি গুজব না সত্যি, এটা নিয়ে একটা সন্দেহ ছিল, কিন্তু সেই সন্দেহ কেটে গেছে যখন দেখা গেছে যে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন, এবং তাদের সেই ফোনালাপের খবর পাওয়া গিয়েছে, এবং কোনো দেশই এই ফোনালাপের বিষয়ে যে খবর তাকে অস্বীকার করেনি। এবং সেই ফোনালাপে ইসরায়েলের এই আক্রমণের তীব্র সমালোচনা করা হয়েছে, এবং এই আক্রমণ অবিলম্বে না থামলে ব্যবস্থা নেওয়ার কথাও সেই ফোনালাপের যে ট্রান্সক্রিপ্ট বেরিয়েছে, তার যে বিবরণ বেরিয়েছে, তার থেকে সেটা শোনা যাচ্ছে। এখন ইসরায়েল কেন আক্রমণ করলো, যে প্রশ্নটা আমি আগেই তুলেছি, ইসরায়েলের মত হচ্ছে যে এই যে কাস্পিয়ান
সাগর, এই জলপথ দিয়ে রাশিয়ার থেকে নানান পণ্য ইরান পাচ্ছে। তার মধ্যে সামরিক পণ্য রয়েছে, অস্ত্র সম্ভার, যেটা ইরান রাশিয়ার মধ্যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী ইরান এইসব পাচ্ছে। আবার ইরানের তেল এই কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া এবং তার চারপাশের যে দেশগুলো আছে সেই সব দেশে যাচ্ছে এবং সেখান থেকে ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। সুতরাং এই কাস্পিয়ান সাগরের বন্দর আনজালি বা অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দরকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে ইরানের সঙ্গে রাশিয়ার এই যে বাণিজ্যিক সম্পর্ক এবং সামরিক অস্ত্র সম্ভার বিক্রি বাটার যে সম্পর্ক, সেই সম্পর্ককে ভেঙে ফেলা যাবে। এটা ইসরায়েলের ক্যালকুলেশন। কিন্তু রাশিয়ার এতে যে রাশিয়ার গায়েও হাত পড়ছে, এটা ইসরায়েল না বুঝে করেছে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং সেক্ষেত্রে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ একে কট্টরপন্থী বলেই মনে করা হয়। তিনি যে ভাষায় সমালোচনা করেছেন তাতে মনে হচ্ছে রাশিয়া আরেকটি ঘটনার জন্য অপেক্ষা করছে। আরেকবার যদি এই ধরনের কাজ ইসরায়েল করে, তাহলে রাশিয়া সামরিকভাবে হস্তক্ষেপ শুরু করতে পারে। এখন বিশেষজ্ঞরা ভাবছেন যে রাশিয়া কি করতে পারে। রাশিয়া কি সরাসরি ইসরায়েলের উপরে আক্রমণ চালাতে পারে? সেই সম্ভাবনা যদিও রয়েছে, কিন্তু রাশিয়ার বর্তমান সরকার পুতিনের নেতৃত্বে তারা যে অনেক সীমাবদ্ধ এবং অনেক খুব কড়া পদক্ষেপ এড়িয়ে ধীরে ধীরে কাজ করেন, এই রকম একটা তাদের সম্পর্কে পরিচিতি রয়েছে। সেক্ষেত্রে রাশিয়া কি করতে পারে তার কতগুলো বিকল্প আমাদের সামনে এসে হাজির হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সিরিয়া নামে যে দেশ রয়েছে, আরব দুনিয়ার দেশ, তার আকাশপথ প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করে রাশিয়া। ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে বারবার বোমারু বিমান পাঠিয়ে ইরান আক্রমণ করেছে, লেবাননে পাঠিয়েছে তাদের যুদ্ধ বিমান ইত্যাদি, কিন্তু কখনো এ পর্যন্ত সিরিয়ার আকাশপথ রাশিয়া বন্ধ করেনি। এবার যদি সিরিয়ার আকাশপথ রাশিয়া বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েলের পক্ষে ইরানে বোমা ফেলা বা লেবাননে অপারেশন চালানো বা অন্যত্র অপারেশন চালানোটা খুবই মুশকিল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ইরানের যে এয়ার পাওয়ার যেটাকে বলে, অর্থাৎ আকাশ যুদ্ধের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেকখানি সংকুচিত হয়ে যাবে। দ্বিতীয় একটি বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই যে লেবাননে হিজবুল্লাহদের ওপরে আক্রমণ করে চলেছে ইসরায়েল এবং হিজবুল্লাহ পাল্টা আক্রমণ করছে ইসরায়েলকে। হিজবুল্লাহর একটা সমস্যা হচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই, সেই জন্য তারা আক্রমণাত্মক ঘটনা ঘটাতে পারছে, কিন্তু ইসরায়েলের আক্রমণকে ঠেকাতে তারা পারছে না। রাশিয়া যদি হিজবুল্লাহকে S-300 এর মতো একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়, তাহলে ইসরায়েল যে নির্বিচারে লেবাননে গণহত্যা করছে বোমা বর্ষণ করে, সেটা অনেকখানি ঠেকিয়ে দিতে পারবে। তৃতীয় বিকল্প হচ্ছে এর পরে রাশিয়া আর কোনো রেস্ট্রেই বা বাধা না রেখে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করতে পারে। তাতে ইরানের সঙ্গে যে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা জড়িয়েছে, সেখানে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা আরো খারাপ হতে পারে। এখন এসব সম্ভাবনা কি ইসরায়েল বিবেচনা করছে না? নিশ্চয়ই করছে। তাহলে ইসরায়েল কেন এটা করছে? অনেকে যে কথাটা বলছেন সেটা খুবই ভয়ঙ্কর কথা। তারা বলছেন যে নেতানিয়াহু এবং ট্রাম্প চাইছেন যে এই যুদ্ধে রাশিয়া ঢুকে পড়ুক। রাশিয়া যদি ঢুকে পড়ে, তাহলে বিশেষ করে পশ্চিম ইউরোপের যে দেশগুলো, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, এইসব দেশগুলো যারা ট্রাম্পের এই যুদ্ধে এখনো পর্যন্ত যোগ দিচ্ছে না এবং এই যুদ্ধ থেকে সরে থাকছে, তাদের উপরে একটা চাপ, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ তৈরি হবে। যেহেতু রাশিয়ার বিরুদ্ধেও এই দেশগুলো কথা বলে, তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে, সেক্ষেত্রে পুরো ন্যাটোকে বা ন্যাটোর বড় অংশকে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের পাশে পাবেন এবং সেক্ষেত্রে যুদ্ধের পরিধি আর ইরানের একটা প্রান্তে বা পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, সেটা ইউরোপ, এশিয়া জুড়ে সেই যুদ্ধ শুরু হবে, যেমনটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
এই রকম একটা ভয়ঙ্কর সম্ভাবনার কথাও কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন। কিন্তু রাশিয়া অত্যন্ত শক্তপোক্ত অবস্থান নিয়েছে এ ব্যাপারে, এবং লাভরভের কথা থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে তারা আরেকটি সুযোগ দিতে চায়। এর পরেও যদি ইসরায়েল এই ধরনের মিস অ্যাডভেঞ্চার যাকে বলা হয় সেরকম করে কাস্পিয়ান সাগরে, তাহলে রাশিয়া এবারে একটা একটা করে স্তরে স্তরে তারা ব্যবস্থা নিতে শুরু করবে। এবং এর চারপাশের যে দেশগুলো, যেটা আমি আগেই বললাম, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এরাও যেহেতু কাস্পিয়ান সাগরের উপরে ব্যাপকভাবে নির্ভর করে বাণিজ্যের কারণে, তারাও কিন্তু এই যুদ্ধে সামিল হতে পারে, সেটা ইসরায়েলের বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে যুদ্ধের পরিধিটা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা, এবং সেটাকেই কি আরেকটা বিশ্বযুদ্ধ বলা যেতে পারে, এই ধরনের চর্চাও আশিস দা, কিন্তু খুব চলে এসছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।